নমস্কার, সুপ্রভাত। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে খোলা মনেতে যে গল্পটা পড়ব সেটা আমার লেখা। গল্পের নাম অদিতির একদিন। অদিতি একজন কলেজের প্রফেসর। তার একটা বিশেষ দিনের একটা বিশেষ ঘটনা এবং তার ফল, সেটা নিয়েই গল্পটা। খুব সামান্য ঘটনা, কিন্তু খুব অসামান্য আউটকাম। শুনুন। বেটার লেট দ্যান নেভার। লেট আর নেভার এই দুটো শব্দের মধ্যে লেট আর তারপর অ্যাকশন, এই শব্দ দুটোই বেছে নিল অদিতি। অদিতি পাঁশকুড়ার একটি কলেজে পড়ায়। অন্যান্য দিনের মতো আজকের দিনটাও শুরু হয়েছিল একই রকমভাবে। খুব সকালে উঠে তাড়াতাড়ি রেডি হয়ে নিয়ে গাড়িটা নিয়ে বেরুলো অদিতি। রাস্তায় গাড়িটা রেখে সাঁতরাগাছি যাবার একটা বাসে চেপে সাঁতরাগাছি স্টেশনে নেমে আরণ্যক এক্সপ্রেসে করে পৌঁছলো তার গন্তব্য স্টেশনে। তারপর টোটো রিক্সা করে নিজের কলেজে। এসবের মধ্যে নতুনত্ব কিছু নেই, নিত্য রোজ নামচা। তবে আলাদা ঘটনা যেটা ঘটল সেটা এই যে সেদিন অদিতির ফোনের চার্জ শেষ হয়ে ফোন সুইচ অফ হয়ে গেল ট্রেনে থাকাতেই। কলেজ পৌঁছে কয়েকজনকে জিজ্ঞেস করে সুরাহা হলো না। পাশের একটা ইলেকট্রনিক্সের দোকানি চার্জারের অসম্ভব বেশি দাম হাঁকল। এই একটা ব্যাপার কিছুতেই সহ্য হয় না অদিতির। অন্যায়ভাবে অন্যায্য দর হাঁকা, তা সে যে কোনো জিনিসেরই হোক, যে কোনো ক্ষেত্রেই হোক। সুতরাং চার্জারটি কেনা হলো না। খুব যে বেশি আর্জেন্সি অনুভব করছিল অদিতি তাও ঠিক নয়। তবুও যদি জুটে যেত চার্জারটা বা অন্য কোনো পরিবর্তিত বন্দোবস্ত হলে দিনটা অন্যান্য আরেকটা সাধারণ দিনের মতোই হয়ে যেত। বেশ মজাই লাগছিল। সকাল 10টা নাগাদ কলেজে পৌঁছেই একটা সুন্দর খুশি আর ছোট্ট একটা প্রশান্তির হাসি হাসল অদিতি। সামনেই কলেজে ছাত্রদের করা বিনাপানির পুজোর সুন্দর সাজসজ্জা এখনও আছে। গত বুধবার ছিল সরস্বতী পুজো, বৃহস্পতিবার দধিকর্মা, আর আজ ব্যাক টু ওয়ার্ক। নিজের স্কুল কলেজের সময়ের কথা মনে পড়ে গেল। কলেজের থেকেও স্কুলের পুজো ছিল বেশি মজার। ওই আজকালের ছেলেমেয়েরা, অদিতি ছাত্ররাই তো বলে মোর হ্যাপেনিং। বিশেষ করে ক্লাস 9, 10 ও 11, 12-এর পুজো। দুটো আলাদা আলাদা করে বললাম কারণ অদিতি ক্লাস 10 পর্যন্ত এক স্কুলে আর 11-12-এ বিজ্ঞান বিভাগ নিয়ে অন্য আরেকটি স্কুলে পড়েছিল, এবং ওই দুই স্কুলের ওই ক্লাসগুলো সর্বোচ্চ শ্রেণী। তাই ওরা তখন সিনিয়র মোস্ট, আর সেই জন্যেই বিনাপানির পুজোর দায়িত্ব তাদের ওপরেই ছিল। সেই পুজোর কয়েকটি দিন আগে থেকেই কাজের প্ল্যানিং, আলপনা, বাজার করা, সাইকেল চড়ে পুজোর কার্ড নিয়ে দূরের স্কুলে নিমন্ত্রণ করতে যাওয়া, পুরোটাই খুব হ্যাপেনিং। আসলে স্কুলের অন্যান্য দিনগুলোতেও স্কুলে ঢুকে যাবার পর স্কুলের গেট বন্ধ হয়ে যেত। চূড়ান্ত কিছু না ঘটলে সেই গেট খুলতো সেই ছুটির সময়। আর অদিতির দুটো স্কুলই গার্লস স্কুল হওয়ায় স্কুল পালানোর অভিজ্ঞতা হয়নি। এমনিতে সে খুবই ডানপিটে, কিন্তু পড়াশুনোয় ভালো হওয়ায় শিক্ষিকাদেরও বিশেষ স্নেহধন্য। তাই ঠিক সাহস করে, ইনফ্যাক্ট চেনা গণ্ডি সে নিজেও ডিঙোতে চায়নি। আর পুজোর আগের এই কয়েকদিন এই শিক্ষিকারা
নিজেরা অনুমতি বা আদেশ দিতেন দূরের স্কুলগুলিতে কার্ড দিয়ে আসবার জন্য। স্কুল আওয়ারে স্কুলের বাইরে সাইকেল নিয়ে আর সাইকেলে চাপা একগুচ্ছ বন্ধুদের নিয়ে এ যেন এক অনবদ্য অ্যাডভেঞ্চার। বন্ধুদের দলের দৌলতে অদিতি অনেক রাস্তা চিনেছে। আর এই সময় তাদের মতোই অন্যান্য আশেপাশের স্কুলের পড়ুয়ারা বেরিয়েছে কার্ড দিতে। তাদের মৃদু প্রশংসা আর উস্কানি মেশানো কটূক্তি বেশ ভালোই লাগতো সেই বয়সে। এমনই একটা মজার কথা আজ হঠাৎ মনে পড়ে গেল অদিতির। আর সেটা মনে পড়েই মুখটা হাসিতে ভরে উঠল খানিকক্ষণের জন্য। সেবার অদিতি ক্লাস 10, সরস্বতী পুজোর কার্ড দিতে বেরিয়েছে অন্যান্য স্কুলে তার গার্লস গ্যাংয়ের সাথে। বন্ধুরা সর্বসাকুল্যে 6 জন। এই গ্রুপে রত্না, রাজলক্ষ্মী, সোমা, সুস্মিতা, চন্দ্রানী ও অদিতি নিজে। অন্যান্য ছাত্ররা আরও এমনই গ্রুপ করে অন্যান্য দিকে বেরিয়েছে বীণাপানির আরাধনার খবর নিয়ে অদিতির স্কুলের তরফে। কার্ড দেওয়া শেষ হলে স্কুলে ফিরতে হবে। ছুটি স্কুল থেকেই। অদিতির স্কুলে লাল পাড় সাদা শাড়ি, লাল ব্লাউজ, লাল বা সাদা ফিতে দিয়ে চুল বাঁধা ছিল ইউনিফর্ম। ওদের দলে রাজলক্ষ্মী একটি ডাঁকা বুকো মেয়ে। রাস্তায় অন্যান্য স্কুলের ছেলে ছোকরারা যারা তাদের মতোই কার্ড বিলি করতে বেরিয়েছে, তারা টিটকিরি করলে সেই এগিয়ে এসে এই দলের রক্ষক হয়। আর খানিক আশ্চর্যজনকভাবেই কিছু ছেলেরা রাজলক্ষ্মীর এই ছেলেপনাকে ভয় পেয়ে নাকি ঘাটাতে না চেয়ে পালিয়েও যায়। রত্না মাঝারি উচ্চতার গোলগাল। এই দলে ওই বেশি পরিণত, কারণ ক্লাস 10 পড়েও ওর প্রেমের ইতিহাস প্রায় 3 বছর পুরনো। সুস্মিতা রত্নার ছায়াসঙ্গী। সে এখনও প্রেমিক জোটায়নি, তবে রত্নার উপদেশ পালন করে অক্ষরে অক্ষরে। খানিকটা লরেল অ্যান্ড হার্ডি বা ফেলুদা তোপসের কম্বিনেশন যেন। কোনো কথার সমর্থন বা বিরোধিতার মতামত জানতে হলে ওই দুজনকে একজন কাউন্ট করলেই চলে, কারণ একজনের মতই অন্যজনের মত। সোমা এই দলের সবচেয়ে লম্বা মেয়ে। খানিক লম্বা ফর্সা চেহারা, চোখ মুখ খানিকটা মণিপুরী সুন্দরীদের মতো। তার প্রবল ইচ্ছে চারপাশের রাস্তায় বেরোনো, ঘরে বা দোকানে বসে থাকা, পৃথিবীর বোধহয় যে কোনো প্রান্তে থাকা যে কেউ, ওই যে বলছিলাম প্রশংসা মিশ্রিত মিষ্টি টিটকিরি, ও এক্সপেক্ট করে যেন ওকে দেখেই করে, এবং সে স্বমহিমায় তাদের একটি একটি করে ন্যাড়া পোড়ার ফুলকির মতো আকাশে উড়িয়ে নিজেকে অতীব সুন্দরীর তকমা দিয়ে কাল্পনিক সিংহাসনে বসে ওই ছেলেগুলোকেই তার দাস বানিয়ে রাখে। অদিতি স্কুলের ফার্স্ট গার্ল। দেখতে শুনতে ঠিকঠাক, মাঝারি উচ্চতা, ফর্সা, রোগা ছিপছিপে। ফার্স্ট গার্লের তকমাটা না থাকলে ওকে নিয়ে বাইরে থেকে দেখে একটি ভদ্র মেয়ে ছাড়া আর বিশেষ কিছুই সত্যি সাহিত্য করা যায় না। এই গ্রুপের ষষ্ঠতম সদস্যা, যাকে নিয়ে ঘটনাটা ঘটে, সে হলো চন্দ্রানী। একটু স্থূলকায়, ফর্সা, সুন্দরী, কিন্তু একটু বোকা বোকা, মানে ঠিক বিনাইন টিউমারের মতো। মেডিকেল কলেজের স্টুডেন্টরা অনুধাবন করতে পারবেন তুলনাটা। সে লেডিস সাইকেল, যার মাঝের সামনের রডটি থাকে না, সেই কারণের জন্য যে কোনো পোশাক পরেই মেয়েরা যাতে সহজে সাইকেলে ওঠা নামা করতে পারে, সাইকেল থামানো ইত্যাদি করতে পারে, তার সাইকেলটিও একটি লেডিস সাইকেলে ছিল। কিন্তু চন্দ্রানী সাইকেলে উঠবার এবং নামবার
পদ্ধতি রপ্ত করেছিল পুরুষদের মতো। মানে পুরুষরা যেমন সাইকেলের বাম দিকের প্যাডেলে পা দিয়ে সাইকেলটিকে স্টেবিলাইজ ও সামান্য চলমান করে ডান পা ঘুরিয়ে তারপর সিটে উঠে বসে, সেই প্রকার। চন্দ্রানীর যুক্তি ছিল সে নাকি সাইকেল শিখেছে তার বাবার, মানে চন্দ্রানীর বাবা কাকুর সাইকেলে, তাই ওর ওই অভ্যেসটাই রপ্ত হয়ে গেছে। লেডিস সাইকেলে মাঝের রডটি থাকা বা না থাকায় ওর কিছুই উপকার হয়নি। আরও একটা অদ্ভুত কাণ্ড সে করত। সাইকেলটি হঠাৎ থামানোর দরকার পড়লে চন্দ্রানী কিছুতেই পেরে উঠত না, কারণ ও নাকি ব্রেক কষলে হঠাৎ সাইকেলটা থেমে গেলে ও পড়ে যায়। বস্তুত সে ব্রেক নামক একটা জিনিস যে সাইকেলে আছে তা বোধ হয় ভুলেও যায়। তাই গ্রুপের অন্যান্যরা এক জায়গায় দাঁড়ালেও চন্দ্রানীকে খানিকটা দূর এগিয়ে গিয়ে সাইকেলটি স্লো করে পা মাটিতে রেখে তীব্র ঘর্ষণ বল এর সাহায্যে সাইকেলটি থামাতে হয়। এবং ওর বাকি বন্ধুরা তারপর তার কাছে এগিয়ে যায়, নইলে চন্দ্রানী সাইকেলটি নিয়ে খানিকটা হাঁটিয়ে হাঁটিয়ে ফিরে আসে। হেন চন্দ্রানীও সেদিন অদিতিদের দলের সঙ্গে কার্ড বিতরণে বেরিয়েছে, নিজের সাইকেলটি নিয়েই। ফেরার পথে একদল অন্য স্কুলের ছেলেরা বলল, জ্যান্ত সরস্বতী যাচ্ছে রে। বাকিরা চুপ। রাজলক্ষ্মী স্বমহিমায় উত্তর দিল, আর এতগুলো গাধাকে ফিরবার পথে স্বর্গে নিয়ে যাব। হাসির রোল উঠল গ্রুপে। চন্দ্রানী সাইকেল চালানোর সময় ঠোঁট চেপে মনোনিবেশ করে কঠিনভাবে। সে বিশেষ কিছু রিয়াকশন দিয়ে উঠতে পারল না। খানিক দূর এগিয়ে চন্দ্রানীর দিকে আরেকটি মন্তব্য ধেয়ে এলো। অদিতিরা এতক্ষণে লক্ষ্য করল চন্দ্রানীর শাড়িটি গুটিয়ে তার পেটের কাছে একত্রিত হয়ে আছে, আর ওর পা দুটি পেটিকোটের নিচে সঞ্চালন করছে শুধু সাইকেলটাকে চলন্ত রাখতে। অথচ চলন্ত সাইকেলে সে যে পরিধানটি তার ঠিক করে নেবে তার প্রচেষ্টা চন্দ্রানীর পক্ষে করা শুধু অবাস্তবই নয়, অসম্ভব। ছেলেটি বলল, সায়া পরতে পারো, শাড়ি পরতে পারো না? এবারেও রাজলক্ষ্মী বাকিদের দাঁড় করিয়ে চন্দ্রানীর শাড়ি ঠিক করিয়ে স্কুলে ফেরা গেল। আমাদের মাথার মধ্যে মেমোরি প্রসেসিং খুব জটিল। কিছু কিছু ঘটনা জলে হয়ে থেকে যায় চিরকালের মতো মস্তিষ্কের কোটরে, আর কিছু ঘটনা অবলীলায় হারিয়ে যায় চিরতরে। ছোটবেলা থেকে এতদিন পর্যন্ত এত দীর্ঘ সময় ঘটা এত ঘটনাপুঞ্জের কতকটাই বা আমাদের স্মৃতি করতে পারি, আর কোনো ঘটনা মনে থাকবে আর কোন ঘটনাটা থাকবে না সেটাও মস্তিষ্ক নিজেই বেছে নেয়। এত বছর বাদে বীণাপাণির এই পূজার উপরান্তে অদিতির আজ সেই ঘটনাটাই মনে পড়ল। যাই হোক, অফিসে অ্যাটেন্ডেন্স রেজিস্টারে নিজের উপস্থিতির সাক্ষ্য নথিভুক্ত করে অদিতি লিফটে করে নিজের ডিপার্টমেন্টে এলো। কয়েকবার একটু মেকি চেষ্টা করলো একটা চার্জার জোগাড় করবার। মনে মনে কেন যেন মনে হচ্ছিল না পাই চার্জার, আজ ফোন ছাড়া একটা দিন কাটিয়ে দেখা যাক। কথার ওই 3 বাদরের চাইতেও খারাপ অবস্থা আমাদের। ওই 3 বাদর যারা কু শুনিব না, কু দেখিব না, কু বলিব না বলে কানে চোখে ও মুখে হাত দিয়ে বসে থাকে, এদের চাইতে অনেক বেশি ইন্দ্রিয়গ্রাহী এবং সমস্ত অনুভূতির সুধা একসাথে বন্ধ করে দেবার নাম মোবাইল। আর তার চেয়েও সহজ আর সস্তা ইন্টারনেট হওয়ায় পুরো পৃথিবীটাই এখন চোখের সামনে। শুধু পছন্দ মতো অ্যাডিকশন এর কর্নারটি বেছে নিয়ে এক লাফে পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যাও।
চোখের সামনে রঙিন জগতে তখন না থাকবে দেখা, না যাবে শোনা, না কিছু বলা। এটা আমাদের এক একটা চতুর্থ বাঁদরে রূপান্তরিত করে দিয়েছে, যে বলা, শোনা, দেখা কোনো উদ্দীপনাই স্বকীয়ভাবে বন্ধ করে না। সব অনুভূতিগুলো নিজেরাই বন্ধ হয়ে যায়। আজ 2টো ক্লাস নেবার আছে, একটু পড়াশুনো করে নিল, তারপর কলেজে ঢুকে ক্লাস নেবার আগে অবধি অনবরত নানা রকমভাবে ভাবতে থাকে আজকের ক্লাসটা কিভাবে সবচেয়ে ভালোভাবে সে প্রেজেন্ট করতে পারে। আসলে ক্লাসে ঢুকে প্রত্যেকটা লেকচারের সময় তার ভেতরের 2টো সত্তা দুভাগ হয়ে যায়। একজন লেকচারার, যিনি লেকচার দিচ্ছেন, আর একটা সত্তা তার আত্মা থেকে বিচ্ছিন্ন হয়ে স্টুডেন্টদের মধ্যে মিশে যায়, ওদেরই পাশে, ওদেরই সঙ্গে কোথাও বসে থাকে। কথা বলতে বলতে অনবরত নিজেকেই বিচার করতে থাকে লেকচারার অদিতি। স্টুডেন্ট অদিতির কাছে আজ কতটা হৃদয়গ্রাহী হলো সে। স্টুডেন্ট অদিতির যে সব প্রশ্ন মাথায় আসে, যে জায়গাগুলো মনে হয় আর একটু বেশি ডিটেলসে বোঝাতে হবে, সে লেকচারার অদিতিকে দিয়ে তা বলিয়ে নেয়। স্টুডেন্ট ও লেকচারার অদিতি দুজনেই স্যাটিসফাই হলেই তবেই মানুষ অদিতি সার্থক হয়। বেশিরভাগ ক্লাসেই তা হয়, আবার কিছু কিছু ক্লাসে তা হয় না। কোনো স্টুডেন্ট ক্লাসে ডিস্টার্ব করলে অদিতি তাকে কড়া করে বকে দেয়, আবার ভালোবাসে ভীষণ। ওর কাছে নিজের ছেলে মেয়ে ও স্টুডেন্টদের কোনো ফারাক করতে পারে না সে। নিজের ছেলে মেয়ে দুটো স্কুলে পড়ে, দুষ্টুমি করে, আর এই কলেজের একটু বড় হওয়া সাইজের স্টুডেন্টগুলো যেন তারই সন্তান। তাই বকেও ভালো লাগে না অদিতির। তবু মাঝে মাঝে কৃত্রিম শাসন করতে হয় বই কি। আজ তাও ইচ্ছে হলো না। একটা ছেলে একটু অন্যমনস্ক ছিল, তবুও একটু হেসে অদিতি বলল, হ্যাঁ রে, তোর কোন জরুরি কাজ বাকি আছে, এখনই সারতে হবে? ক্লাসে হাসির রোল উঠল। একটু বিরতির পর আবার শুরু হয়। ক্লাস শেষ করে একটু বসে থাকে ডিপার্টমেন্টে। আজ আর ক্লাস নেই। ফোন না থাকার সুবিধেয় অনেকক্ষণ নানা রকম স্মৃতি রোমন্থন করে গেছে। অনেকটা সময় ভালো লাগছে অদিতির। বিগত কিছুদিনে বিভিন্ন কারণে মনটা ভার হয়েছিল, আর এই কয়েক ঘন্টার মধ্যে যেন অনেকটা সেই মনের ভার কমে গেছে। আজ ট্রেনে ফিরতে ফিরতে জানলার বাইরে ধান ক্ষেত, বিপরীত দিকে ছুটে যাওয়া নারকেল গাছ, তাল গাছ, পদ্ম ফুলের পুকুর, কত কী যে দেখল, আর মন ভরে গেল। ট্রেনে একদিনের পুরনো অদিতির মতো আরও অনেক ওই চতুর্থ বাঁদর আজ একদিনের নতুন অদিতি দেখতে পেল। মনে মনে হাসলো একটু। সন্ধেবেলা ট্রেন থেকে নেমে গাড়ি চালিয়ে বাড়ি ফেরার সময় এফএমে গান শুনল। আমারও পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। মনটা খুব ভালো হয়ে গেল, শান্ত হয়ে গেল। ঘরে ফিরতেই অদিতির ছোট্ট মেয়েটা বলল, আজ সারাদিন ফোন করনি কেন? অদিতি মেয়েকে কোলে তুলে চুমু খেয়ে বলল, আজ আমি ফোন ছুটি নিয়েছিলাম। তারপর অন্যান্য দিনের মতোই প্রশ্নবাণে জর্জরিত, ফোন ছুটি কি, ফোন ছুটি দেয় কেন, ইত্যাদি ইত্যাদি।
কেমন লাগলো গল্পটা? সত্যি, যখন একটা সারা দিনের পুরো রুটিন আমরা উল্টে পাল্টে দেখি, তখন দেখবেন অনেকটা সময়, আমাদের সারা দিনের অনেকটা সময় এই সোশ্যাল মিডিয়া, তার বিভিন্ন রকমের অ্যাট্রাকশন, আমাদের নিজেদেরকে মি টাইম কাটানোর জন্য একটা অদ্ভুত রকমভাবে ব্যাপৃত রাখি। যেন আমরা ফোন দেখছি না, ফোনই আমাদের দেখছে, আমাদেরকে কি করব না করব সব কিছু ঠিক করে দিচ্ছে। আর আমরা পুরো পৃথিবী থেকে আলাদা হয়ে গিয়ে শুধু ফোনটাকেই পৃথিবী বানিয়ে নিচ্ছি। এই দারুণ একটা অভিজ্ঞতা একদিনের জন্য যে কেউ আপনারা ইচ্ছে করে অথবা অনিচ্ছে করে, যাই হোক, করে দেখতে পারেন। অদ্ভুত সুন্দর, দারুণ পিসফুল। গল্পটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। ভালো লাগলে নিজের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন, লাইক আর কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।